নমস্কার। আজ এই সান্ধ্যবাসরে বলবো জগা গুনিনের গপ্প। গুনিন আমাদের ছোটবেলায় 70 বছর আগের ঘটনা। তখনও মানুষ এতটা আধুনিক হয়নি। এক সত্যি কথা বলতে কি, 1970 সাল থেকে পৃথিবী এত দ্রুত পাল্টে গেল। আজকের এই পৃথিবীকে, আজকের এই কলকাতাকে আমার অচেনা লাগে, আমার চেনা বলে মনে হয় না। যাক সে কথা। তো সেই সময় বাচ্চাদের হামেশাই জ্বর, পেটের অসুখ, এই দুটোই, ফোঁড়া, এসবই হতো। আর সব সময় যে ডাক্তার দেখানো হতো তাও না। ডাক্তার দেখানো নিশ্চয়ই হতো, তবে রোজা ওঝা গুনিনের ওপরে কলকাতা শহরে রোজাটা খুব একটা দেখা যেত না, কারণ সাপ তো কলকাতা শহরে ছিল না। গুনিন দেখা যেত। এর মধ্যে জগাগুনিন বাগমারি অঞ্চলে থাকতো। তখনকার বাগমারি আর এখনকার বাগমারি এক নয়। তখনকার বাগমারি জঙ্গলাকীর্ণ, ডোবা, চারিদিকে ঝোপঝাপ, মানে একেবারেই অসংস্কৃত অঞ্চল। লোকজন রাত্রির দিকে বিশেষ ভয়ে যেত না। ভামটাম ছিল, বাঘ নয় নিশ্চয়ই। আচ্ছা, যদিও শ্রীরামকৃষ্ণের শিষ্য রামচন্দ্র দত্ত, সে যখন ওরা যোগদান যখন তৈরি হয়েছিল, সেই সময় ওই অঞ্চলে বাঘের দেখা পাওয়া যেত এরকমও শোনা গেছে। কিন্তু বাগমারি অঞ্চলে বাঘ দেখা যেত না। শিয়াল টিয়াল প্রচুর পরিমাণেই ছিল, ভামবেড়ালও ছিল। আচ্ছা, তো সেইখানে এই জগাগুনিনের আখড়া ছিল। জগাগুনিন আখড়ায় যেতে হতো খুব বড় সড়ো ধরনের অসুখ বা অসুবিধে সারানোর জন্য। আর ছোটোখাটো অসুখ বা অসুবিধের জন্য জগাগুনিন হাঁক দিয়ে ফিরত। কপালে বিশাল টপ্পা কাটা, সিঁদুরের, যথারীতি মরার হাড়, খুলি, এগুলো তো আছেই। সে বাড়ির দরজায় এসে ডাকত, কারুর কিছু অসুখ বিসুখ হয়েছে মা, রোগ সারাবেন, জগাগুনিন, আমি জগাগুনিন, গুরুর কৃপা ধন্য, জগাগুনিন, মা মা, তারা তারা, কৃপা কর মা, কালী কালী, ওম কালী কৃপাহি কেবলম। ভেতর থেকে কেউ বেরিয়ে এসে বলতো, বাবা জগা। গিন্নিরা খুব জগাগুনিকে খুব একটা হাজর করতো না কেউ। বাবা জগা, এই আমার এই নাতিটার কিছুদিন ধরে এই মাঝে মাঝেই পেট ব্যথা হয়, সারতে চায় না। হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছে, শ্যামা ডাক্তারের ওষুধ দিচ্ছি, কিন্তু তাতে তো খুব একটা লাভ হচ্ছে না। দুদিন কম থাকে। জগা ছেলেটাকে কাছে ডাকতো, কাছে ডেকে ডাক্তারদের মতনই চোখের তলা টেনে দেখে জিভ দেখাতো, বাবা দেখিয়ে সব শুনে টেনে বললাম, মাগো ওষুধ করেছে, সন্দেশের সঙ্গে খাইয়ে দিয়েছে। কত খেয়েছিল? বন্ধুর বাড়ি বা আত্মীয়র বাড়ি। বললো হ্যাঁ, যেতেই পারে, খেতেই পারে, বলা যায় না। ওর বাবার দুপয়সা মুখ দেখেছে, কি লক্ষ্মী মা মা, অহংকার না হয়ে যায়। সেই জন্য একটা হিংসে তো হতেই পারে। বাবা জগা, তুমি যখন এসছো। জগা হেসে উঠে বলতো, যোগাতান্ত্রিক যখন দরজায়, ভয়ের কিচ্ছু নেই। মা, উঠোনে পূব শিওরে মাথা থাকবে, একটা মাদুর পাতো মা। তখন সব বাড়িতেই মাদুর, শতরঞ্চি থাকতো, কোনো দুষ্প্রাপ্য জিনিস না। তো মাদুর পেতে দেওয়া হলো। ছেলেটিকে বালিশ থাকবে না মাথার তলায়, শুইয়ে দেওয়া হলো পূব দিকে মাথা করে। পাড়ার লোক ভেঙে পড়েছে দেখতে জগাগুনিনের ওষুধ তোলা। আর জগাগুনিন ওং হিং গ্রিং চিং সেই ঘরে গেলো মতো হচো হচো যা পারছে বলে যাচ্ছে। এখন সে কোনো মন্ত্র কিনা আদৌ আমি তাও জানিও না, এখনও জানি না। সেই আলে মালে ডালে এই সমস্ত বলে যাচ্ছে সে। আচ্ছা, কন্টিনিউয়াসলি, মানে জাদুকররা যে প্যাটার্ন করে না, ওদের ওই কন্টিনিউয়াসলি কথা বলে মানুষকে অন্যমনস্ক রাখে। জগারও সেই ট্যাকটিস। কারণ ওষুধ তো আর পেটের ভেতর থেকে তোলা যাবে না ওরকমভাবে, ওঠে না, পেট ভেদ করে উঠে আসবে, মামা বাড়ি নাকি। তো জগাগুনিন একটা ওই বলতো, মা
পেতলের ঘটি খুব ভালো করে মেজে তাতে করে টাটকা কলের জল ধরে দাও মা, গঙ্গা জল থাকলে আরও ভালো হয়। থিতনো গঙ্গা জল মা, গঙ্গা জলে যেন ধুলো না থাকে। ধুলো থাকলে তোমরা বলবে যে ওই পলি দেখিয়ে, যদি পলি দেখে ওই পলিটাকেই জগাগুনিন ওষুধ বলে পয়সা নিয়ে গেল। জগাগুনিন জোচ্চুরি করে না। যাই হোক, মাজা ঘটি এনে সেই ঘটি বাচ্চাটার পেটে জামা তুলে বা খালি গায়েই শোয়ানো হয়েছে, নাভির ওপরে সেই ঘটি বসিয়ে জগা তার ঝোলার থেকে একটা হাড় বের করতো হাতের, সেটা বার করে সেটা দিয়ে ওই ঘটির চারপাশে এরকম এরকম করে ঘুরিয়ে আর তার সঙ্গে ওং হুং গ্রং কুন্নং গুন্নং বলে যাচ্ছে, তার কোনো মানে নেই। আমি অন্তত সেই মন্ত্রের কোনোদিন পরবর্তীকালে তন্ত্র নিয়ে প্রচুর পড়াশুনো করেছি, কিন্তু তবু এই অদ্ভুত ধরনের মন্ত্রগুলো আমি কোথাও পাইনি। আচ্ছা, বলে যাচ্ছে জগা এক নাগারে, আর সেই সঙ্গে বলেছে মা জলের দিকে নজর রাখো, মা জলের দিকে নজর রাখো, জল একটু উতলে উঠবে, পড়তে থাকবে, তখন বুঝবে ওষুধ উঠে এসছে নাভি দিয়ে। মজার ব্যাপার হলো, এটা কিছুক্ষণ গড়ার পরে জগা হাতে একটা শেকড় নিয়ে কিছুক্ষণ গোড়াতো, নানা জিনিস নিয়ে ঘুরিয়ে টুরিয়ে অনেক রকম করতো ওষুধ তোলা করে। জগা যখন মন্ত্র বন্ধ করলো করে, সত্যি জল একটুখানি যেন পড়তো ওইদিক ওদিক, উতলে উঠতো না, তবে একটু পড়তো জল। তো মা ওষুধ উঠে গেছে, চিন্তা করুনি মা, চিন্তা করুনি, একটা পরিষ্কার সাদা ন্যাকড়া নিয়ে এসো। পরিষ্কার সাদা ন্যাকড়া নিয়ে আসা হলো। জগা সেই সাদা ন্যাকড়াটাকে একটা মগ বা বাটির ওপরে পেতে দিল, দিয়ে ওই ঘটির জলটা সেই বাটিতে ঢেলে দিল। সত্যি সত্যি জল থেকে খানিকটা থকথকে পদার্থ ওই ন্যাকড়ার মধ্যে পিপিটি মতো, রেসিডিউ মতো পড়ে রইল। জগা বললে এই ওষুধ মা, দেখছো তো সাদা, সন্দেশের সঙ্গে খাইয়েছিল। ধরিছি, গুরুর কৃপা, ঠিক ধরিছি, ফাঁকি দেবার জোটই নেই। জয় গুরু, জয় গুরু। জগা পয়সা এবার বিধানও দিতে হয় কিছুটা, নইলে যেটা সিরিয়াসনেস থাকে না। বললো মা আজকের দিনটা ছোটো মাছের ঝোল আর ভাতই খেলেই ভালো হয়। রাতে কি রুটি খায়? আর চলবে না, ছোটো মাছের ঝোল আর ভাত ওইটুকুই খাক, আর লেবুটা খাবে বেশি করে, লেবু দিয়ে বেশ করে। কালকে সকালে চান টান করে স্বাভাবিক খাদ্য খাবে, ঠিক থাকবে, ব্যথা আর হবে না। ব্যথা আর হতো কি না সেটা কখনো খোঁজ নিইনি। গোড়া বাবলুর ভাই দীপুর ওষুধ তোলা হয়েছিল, এটুকুই শুধু মনে আছে। বাকি অংশ অত দিন আগেকার কথা কি মনে থাকে? আর এছাড়া খুব তখনকার দিনে এই ওষুধ তোলার রেয়াজটা বাগবাড়ির ওই জগা ছিল, জগাগুনিন, বোমকালীতলা, চিতপুর রোডে, সেখানেও ওষুধ তোলা হতো। হাওড়ার শালকিয়া নয় বোধহয়, শিবপুরের দিকে কোথাও, জায়গাটা ঠিক মনে নেই, দেখতে গিয়েছিলাম। ইয়ার আলী বলে একজন ছিলেন, মুসলিম ফকির, তিনিও ওষুধ তুলতেন। জানি না এই ওষুধ তুলে সত্যি কোনো ফল হয় কি না। আর ওষুধ পেট ভেদ করে, ঘটি ভেদ করে এসে থকথক হয়ে জমে যাও, এটা বিশ্বাসযোগ্য নয়। সবটাই হাতের খেলা, হাতে কিছু থাকে হাড় গোড়াবার সময়, বা ওই শেকড় ঘোরাবার সময় সকলের অলক্ষ্যে সেটা জলের মধ্যে ফেলে দেয়। যেমন মদের মধ্যে সকলের অলক্ষ্যে শালিধানের বড়ি ফেলে তান্ত্রিকেরা দুধে পরিণত করে, সেটাই আর কি। নমস্কার।